শিক্ষক, শিক্ষা এবং স্কুল এই তিনটেই কি ভোট রাজনীতির শিকার? নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমি বলতে চাইছি যে শিক্ষক, শিক্ষা এবং স্কুল এই তিনটেই কি রাজনীতির শিকার নয়? এবং এদের দ্বারাই কি রাজনীতি আবর্তিত হচ্ছে না, ভোট আবর্তিত হচ্ছে না? কেন আমি এই প্রশ্নটা তুলছি আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে? সেটা আপনাদেরকে ভাবতে হবে। আমি আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই, যেটা আমি প্রতিদিনই বলে আসি। দেখুন, দিল্লির একটি স্কুলে অষ্টম শ্রেণীর এক শিক্ষিকা অষ্টম শ্রেণীতে ঢুকে আনন্দের সঙ্গে বললেন যে তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সেই সুখবর? সবাই তো আনন্দিত হয়ে উঠল। বললো যে তোমাদের ইতিহাস বইয়ে যে হিস্ট্রি বুকে যে সুলতানি যুগ আছে সেটা আর পড়তে হবে না, ওটা থেকে আর কোনো কোশ্চেন আসবে না। দিল্লি থেকে আমরা এবার একটু বাংলায় ফিরে আসি। বাংলার কোনো একটা দক্ষিণবঙ্গের জেলায় প্রশাসনিক বৈঠক হচ্ছে টিচারদের সঙ্গে, বিভিন্ন স্কুলের। সেই প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তারা তারা বলছেন যে কন্যাশ্রী, তারপরে ওই সাইকেল দেওয়ারটা কি প্রকল্প আছে, সেই সব প্রকল্প, মানে যত প্রকল্প আছে, কন্যাশ্রী, রূপশ্রী, সংখ্যালঘুদের যে স্কলারশিপ দেওয়া হয়, এসব যেন কোনো মতেই কেউ যেন একটা নামও যেন বাদ না যায়। এদেরকে প্রত্যেকের প্রয়োজন পড়লে ঘরে ঘরে শিক্ষকদের গিয়ে সেখান থেকে কিন্তু নাম তুলে আনতে হবে, নাম লিখে আনতে হবে এবং সেগুলিকে পাঠাতে হবে, স্যাংশন করাতে হবে। এই দুটোর মধ্যে কি বোঝা যাচ্ছে? এই দুটোর মধ্যে বোঝা যাচ্ছে যে দেখুন, সুলতানি যুগ যেখানে বিজেপি শাসিত আছে, তারা বলছে যে সুলতানি যুগকে বাদ দিতে হবে, পুরো গৌরিকীকরণ, মানে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো গৌরিকীকরণ। আর এরা বলছে, মানে রাজ্যের শাসক বলছে যে দুর্নীতি করো, দুর্নীতি তো চলবেই, দুর্নীতিও করো, সাথে সাথে এই যে যত এই প্রকল্প চলবে ততই দুর্নীতি কিন্তু বাসা বেঁধে থাকে, আরও মানে ঘুণ ধরে যাচ্ছে। ঘুণ তো ধরেই গেছে, মানে আর কিছু করার নেই, এই ঘুণের মধ্যেই বসবাস আমাদের। কিন্তু যত এই প্রকল্প চলবে তত জীবিত থাকবে এই করাপশন। এই যে করাপশন রন্ধ্রে রন্ধ্রে, মানে একদম লোমকূপের গোড়ায় 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 ঢুকে গেছে টিএমসির, সেইটা কিন্তু চলতেই থাকবে। সেই জন্যেই প্রশাসনিক বৈঠকেও বলা হচ্ছে শিক্ষকদের যে একটাও যেন বাদ না যায়, রূপশ্রী, কন্যাশ্রী, সাইকেল প্রকল্প যেটা আছে, কোনো কিছু যেন বাদ না যায়। এবার শিক্ষকদের ব্যাপারে আসি। শিক্ষকদের ব্যাপারে 26,000 চাকরি প্রথমে ডিনাই হয়ে গেছিল, না এরা কেউ চাকরি করতে পারবে না, এদের যোগ্য অযোগ্য যতক্ষণ বাছা না যাচ্ছে ততক্ষণ এদের প্যানেল ক্যান্সেল। গতকাল একটা ভার্ডিক্ট দিল সুপ্রিম কোর্ট যে না, যেটা এসএসসি জমা করেছে 8,000 সামথিং, এটা বাদ দিয়ে বাকি যারা থাকছে শিক্ষকরা, তারা সবাই স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং 31শে ডিসেম্বরের মধ্যে এদেরকে এই যে যারা করবে কাজ তাদেরকে বেতন দিব এবং এদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসে চাকরিতে আসতে হবে। এর প্রশ্নটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আর আসলো না, গ্রুপ সি গ্রুপ ডি বাদ। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসতেও পারবে না, এদের চাকরিটাও কিন্তু থাকছে না। কিন্তু এই যে করলো সরকার, এখানটা কি করলো, শিক্ষকদের নিয়ে একটা রাজনীতি করলো। কীরকম রাজনীতি? এই যে সময় কিনে নিল, এর মধ্যে ভোটটা আসবে, হয়তো দেখা যাবে যে ভোটটা আগেই করিয়ে দিচ্ছে কিনা তাই বা কে জানে। হয়তো আবেদনও করতে পারে সরকার যে ভোট আমাদের নভেম্বরে করো, ডিসেম্বরের মধ্যে করো, 31শে ডিসেম্বরের আগে করো। 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই শিক্ষকরা বেতন পাবেন, যারা যোগ্য হিসাবে, যাদের কোনো দাগ নেই, যাদের পরিষ্কার, মানে তারা যোগ্য হিসাবে আছেন। অযোগ্য হিসাবে 8,000 সামথিং না কত এরকম একটা ছিল, সেইটা বাদ
তারা একদমই যেতে পারবেন না, তারা কোনো মায়না পাবেন না। আর গ্রুপ সি গ্রুপ ডি একজনও যোগ দিতে পারবে না, তারা অফিস স্কুলেই যেতে পারবে না। এবার রাজনীতিটা কীরকম হলো, এদের নিয়ে 26,000 যখন চাকরি চলে গেছিলো তখন বিজেপি কিন্তু সেইভাবে কোনো কিছুই করেনি, নামেও নি। তারপরে মালদার আর মুর্শিদাবাদের ঘটনা হলো। এই মালদা মুর্শিদাবাদের দুটো ঘটনাতে বিজেপি এবার তারা ধর্মকে নিয়ে বললো, হ্যাঁ আমরা তো 26,000 চাকরি হারাদের পিছনে আছি, কিন্তু আমাদের কাছে আগে ধর্ম ফার্স্ট। টিএমসি দেখছে যে যত এরা ধর্ম নিয়ে করবে তত আমার ভোট ব্যাংক কিন্তু স্ট্রং হবে। কিভাবে দেখুন, এই যে 30% বা 33% মুসলিম ভোটটা, এটার বিভাজন করা বিজেপির পক্ষে সম্ভব না। আমি এর আগে অনেক আমার তরফ থেকে উপদেশই বলা যায় বা অ্যাডভাইস আমি দিয়েছিলাম যে কি করতে হবে এই ভোটকে ভাগ করতে গেলে, যেটা এরা করবে না। এরা মানে একদম মানে আগুন খাওয়া ধর্ম প্রাণ মানুষ, আগুন খেয়ে ধর্ম নিয়ে নেমেছে, তা করলে হবে না। পশ্চিমবাংলায় প্রথমে মাথায় রাখতে হবে যে কেন্দ্র কি চায় যে এই রাজ্যে বিজেপি সরকারে আসুক? চায় না। আরএসএস কি চায়? চায় না। সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট করানো, বিশেষ করে শিক্ষকদেরকে দিয়ে ভোট করানোটা কিন্তু বামফ্রন্ট আমল থেকে আমরা চলে আসছে। রাজনীতিকরণটা কিন্তু তখন থেকেই হচ্ছে। বামফ্রন্ট কিন্তু এই শিক্ষকদের, প্রাইমারি স্কুল শিক্ষক এবং হাই স্কুল শিক্ষকদেরকে নিয়েই কিন্তু ভোট করাতো এবং ভোটের যে সায়েন্টিফিক রিগিং তাদেরকে দিয়েই করাতো। আজকে এই যে 8,000 অযোগ্য হিসাবে যারা বাতিল হয়ে গেল, এই 8,000 কর্মীদেরকে দিয়ে কিন্তু টিএমসিও কিন্তু সেই ভোটটা করাতো। এদেরকে কিন্তু ঢোকানোই হয়েছিল এই ভোট প্রক্রিয়াকে প্রসেসিং করার জন্য, ভোট প্রক্রিয়া যাতে এরা ভালো মতো করতে পারে। এবং সেটা কিন্তু সেই কোথা থেকে টপিকটা আসছে, মানে কোথা থেকে আসছে হচ্ছে একদম শুরু থেকে, যখন ভোটার লিস্ট তৈরি হয় সেই সময় থেকে শুরু করে পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ একদম কাউন্টিং পর্যন্ত এরা কিন্তু নিযুক্ত থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যারা এই ভোটের সঙ্গে যুক্ত, যারা শিক্ষক আছেন, আপনারা তো ভালো করে জানবেন যে আপনাদের স্কুলে কে যোগ্য কে অযোগ্য ছিল। তাহলে ভোট শিক্ষকরাও কিন্তু একটা রাজনীতির শিকার হয়ে যাচ্ছে, বাধ্য করা হচ্ছে তাদেরকে এই ভোট নিয়ে মানে রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে। আমি যদি আজকে ডিনাই করি যে না আমি এই ধরনের কাজ করব না, আমি এটা করব না, আমার কিন্তু এই রাজ্যে বসবাস করাটাই মুশকিল হয়ে যাবে। কারণ প্রতিবাদ এ রাজ্যে হয় না। প্রতিবাদ কোনো কিছু করে মানুষ আজ পর্যন্ত কোনো সুরাহা পায়নি। প্রতিবাদ করে তার জীবনটা গেছে, তার অপমানিত হতে হয়েছে, তার নানা রকম লাঞ্ছিত হতে হয়েছে। তো প্রতিবাদ এ রাজ্যে হয় না। এ রাজ্যে প্রতিবাদ করাটা সঠিক কাজ হবে না। তাহলে কি করতে হবে? হয় আমাকে চাকরি ছেড়ে দিয়ে বসে যেতে হবে, আর নাহলে ওই ভুল পথে গিয়ে ওদের যা ডাইরেকশন আসবে, যেভাবে চুরি চামারি ডাকাতি করতে বলবে, ভোটকে লুট করতে বলবে, যেভাবে আমাকে রিগিং করতে বলবে, বা ফ্রন্ট আমলে সায়েন্টিফিক রিগিং শুনতাম আমরা, এখনও সেই রিগিংটা আরও চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ যে কোনো একটা পদ যদি আমি পেয়ে যাই, যে কোনো একটা, সে মেম্বার থেকে, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, প্রধান তো বাদই দেন, মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর, উপরে এমএলএ এমপি, যে কোনো পদ, আমি মানে সেভাবে বলছি না, একটা পদ আমার পাওয়া দরকার। এই পদটা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমার জীবনে সব কিছু হয়ে গেল, যেটা আমার পরবর্তী কত পুরুষ ধরে আর তাদের কোনো চিন্তা করতে হবে না। ইদানিং আমরা সবই তো দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে খুললেই তো এই নেতা ও নেতা সেই নেতা, ইভেন বিরোধী নেতাদেরও কিন্তু একই অবস্থা। 2-1 ছাড়া তারাও কিন্তু খুব একটা যে স্বচ্ছতার মধ্যে তাদের যাচ্ছে তা নয়। আজকে বিজেপি বলবে কি করে? বিজেপি শিক্ষার বিরুদ্ধে লড়তে পারবে না। কারণ শিক্ষার বিরুদ্ধে লড়তে পারবে না এই কারণে গুজরাট এবং রাজস্থানে শিক্ষা কেলেঙ্কারি হয়েছে। এই সরকার থাকাকালীন এই নিট কেলেঙ্কারিটা একটা বড় কেলেঙ্কারি হয়ে গেল। হ্যাঁ, মানছি যে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানীতি নিয়ে এসছে, কিন্তু সেই জাতীয় শিক্ষানীতি কতটা আমাদের ক্ষেত্রে মানে প্রযোজ্য, মানে সেটা কি সব রাজ্যে সমানভাবেই হচ্ছে না। এই যে গৌরিকীকরণ, এটার মধ্যেও গৌরিকীকরণ আছে, প্রচণ্ড পরিমাণে গৌরিকীকরণ আছে। জাতীয় শিক্ষা মিশন বা যে শিক্ষানীতি যেটা চালু হয়েছে, শিক্ষার মান উন্নয়ন কি হবে?
এই যে গৌরিকীকরণের মাধ্যমে তুগলক, খিলজি, লোধিদের সঙ্গে মুঘল আমলের ইতিহাসে পাঠ্যক্রম বাদ পড়ে গেছে। বিজ্ঞানের বই থেকে ডারউইনের তত্ত্ববাদ চলে গেছে। গান্ধী হত্যার পরে যে আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল তা রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে মুছে ফেলা হয়েছে। গান্ধী যে বলেছিলেন ভারতকে শুধু হিন্দুদের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হলে ভারতকে ধ্বংস করা হবে, তাও নিঃশব্দে মুছে ফেলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে আমি ভালো করব তার একটা সদিচ্ছা থাকতে হবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে। আর বিরোধীরা প্রতিবাদ করবেই, বিরোধীদের প্রতিবাদের কণ্ঠরোধ করতে গেলে তো চলবে না, কিন্তু এখানে কণ্ঠরোধ হয়। ধর্ম নিয়ে পড়ে গেল। আজকে আমি আপনাকে বলছি যে জায়গায় এই যে মুর্শিদাবাদের ঘটনা বলুন, 26,000 শিক্ষকের চাকরি বাতিল বলুন, আর গতকাল যেটা করেছে সেটা তো একদম কফিনে পেরেক পুঁতে দিয়েছে। আর এই শিক্ষকরা আর এই যে 31শে ডিসেম্বরের পরে আর তারা ফিরে আসতে পারবে না। যারা মেরিটে আসতে পারবে তারা থাকবে। তাছাড়া কিন্তু এই যে বর্তমান প্যানেলটা, এই 16,000 সামথিং যেটা শোনা যাচ্ছে, সেটা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্তই ভ্যালিড থাকছে, তারা ওই পর্যন্ত। এবার ভাবুন তো, আমি 6 বছর চাকরি করার পরে আমার হঠাৎ করে বলে দিল তুমি 31শে ডিসেম্বরের পরে তোমার চাকরি নট। আজ থেকে 6 বছর আগে আমি একরকম মানে মেরিটে আমার যোগ্যতা প্রমাণ করে আমি এসছি। তাহলে বিজেপি বা অন্যান্য যে বিরোধী দলগুলি আছে তাদের কি এটাকে নিয়ে অন্য যে কোনো রাজ্যের বিরোধী দল মানে হলে এটাকে নিয়ে কিন্তু একটা মানে বিধিকিচ্ছিরি অবস্থা করে দিত এবং সরকারকে কিন্তু মানতে বাধ্য করতো, এবং সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে চালাকিটা করলো, সময়টা কিনে নিয়ে ইলেকশনটা পার করার জন্য চেষ্টা করছে, এটা কিন্তু বিরোধীরা কিছু করতে পারছে না। বিরোধীরা তার থেকে পড়ে আছে ধর্ম নিয়ে, আমাকে ধর্ম বাঁচাতে হবে, আগে ধর্ম বাঁচাতে হবে। সে আপনি যেই বলুন, এই শুভেন্দু অধিকারীকেই বলুন, সুকান্ত বাবুকেই বলুন, দিলীপ বাবুকেই বলুন, সবাই এক, ধর্ম আগে। ঠিক আছে, ধর্ম আগে, কিন্তু এদের যে রুজি রুটির ব্যাপার, এই জন্যেই রুটি কাপড়া আর মাকান। রাষ্ট্রীয় লেভেলে বিজেপির এই অবস্থা কেন তারাও বলতে পারছে না। তাদেরও তো রুজি রুটির কথা উঠলে তো ধর্ম নিয়েই চলে আসছে। রুজি রুটির ব্যাপার যদি রাষ্ট্রের ক্ষেত্রে আসছে, সেক্ষেত্রে দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই জায়গাটায় পারছে না, রুজি রুটির ব্যবস্থা করতে পারছে না বলেই ধর্মকে গুলিয়ে দিচ্ছে আমাদের। এই যে জুড়ে দিয়ে গুলিয়ে দেওয়া, এটা তো ঠিক না। আজকে যদি এই অবস্থায় যদি মমতা ব্যানার্জি বিরোধী থাকতেন, বাংলাকে অচল করে দিতেন, আন্দোলন কাকে বলে দেখিয়ে দিতেন, এবং সেই আন্দোলনের ভিতটা কিন্তু ঘরে ঘরে মানুষের পৌঁছে যেত, মানে সেই আন্দোলনের ধাক্কাটা। আর সেই আন্দোলনের এই ফল কিন্তু আমরা পেয়েছি এই যে ইলেকশানে বামফ্রন্টকে, 34 বছরের বামফ্রন্টকে হারিয়েছিলেন এই আন্দোলন করে। কোনো একটা জায়গায় একটা মারা গেলে তার মৃতদেহ নিয়ে এসে কলকাতার বুকে ফেলে আন্দোলন হয়েছে। আর যত এই হিন্দু মুসলিম করবে, তত টিএমসির ভোটের বাক্স তত স্ট্রং হবে। এটা কেন বিজেপির নেতারা বুঝছে না? এই যে গতকাল বা গত পরশু দিন 16 তারিখে যতদূর সম্ভব ওই ইমাম মুয়াজ্জিমদের ডেকে যে সভাটা হলো, ওখানে তো একটা ভোটও যেন কংগ্রেস, সিপিএম, মুসলিম ভোটটা না পায়, তার ব্রেন ওয়াশ হলো। দেখবেন যে আমি প্রশ্ন করেছিলাম যে সরকার কেন ইমামদের ভাতা দেবে? তাদের ওয়াকফ বোর্ড থেকে দিক, এটা তো প্রসেস, এটা তো একটা কেন দিবে না? কেন ওয়াকফ বোর্ড থেকে পয়সাটা দেবে না? সুতরাং এইসব রাজনীতি চলতেই থাকবে। আমরা গাধা মূর্খ, আমাদের মতো লোকদের এভাবেই
পড়ে থাকতে হবে। শিক্ষকরা মার খাচ্ছে, শিক্ষকরা শিক্ষা এবং শিক্ষা মানে একদম যে বললাম বইয়ের মধ্যে কীরকম গৈরিকীকরণ হচ্ছে। আরেক দল মিটিং করে বলছে যে না, তারা বই নিয়ে দুর্নীতি করছে, দুর্নীতিতে তারা যত স্কিম চলবে সরকারের ততই দুর্নীতিতে এই নেতামন্ত্রীরা বড়লোক হবে। দেখাই যাচ্ছে পশ্চিমবাংলায়, এটা তো নতুন না, আমরা তো নতুন যতই হবে। এই যে আজকে শুভেন্দুবাবু বলছেন যে আবার ভোট হবে, আবার পরীক্ষা নেবে 31শে ডিসেম্বরের মধ্যে, তখন কোশ্চেন পেপার বিক্রি হবে, কারণ এবার ওএমআর শিট টেম্পারিং করা যাবে না। হতেও পারে। আমরা তো এই সরকারকে এই জায়গাটাতেই বিশ্বাস করছি না যে তারা এখনও পর্যন্ত, হ্যাঁ স্কিম অনেক চালিয়েছে, স্কিম ঠিক আছে, স্কিমে অনেক স্কিম আছে, ভালো ভালো স্কিম আছে। এই যে মেয়েদের যে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প ঠিক আছে, কিন্তু এটাও তো দেখা উচিত যে 18 বছরের নিচে মহিলা মেয়েদের গ্রামেগঞ্জে 18 বছরের নিচে প্রচুর বিয়ে দিয়ে দেওয়া হয়, প্রচুর সংখ্যা, রেকর্ড কথা বললে অনেক বেশি সংখ্যায় 18 বছরের নিচে মেয়েরা বিবাহিত হয়ে যায়, এবং তার পরবর্তীকালে তারা সিঁদুর টিঁদুর শাঁখা টাকা খুলে ফেলে বিবাহিত থাকলো। এই অর্থের লোভে, এই যে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য তারা স্কুলে যায়। টিচাররা লাচার, টিচারদের কিছু করার নেই, টিচাররা সব জানতে পারছে, রাজনীতির শিকার। তারা যদি করতেও চায় কিছু, তারা বলতেও চায়, তাদেরকে বলতে মানা, বলতে দেওয়া হবে না। কারণ প্রতিটা স্কুলে 30 জন টিচার থাকলে 20 জনই টিএমসির তাবেদারি করে, 10 জন সাধারণভাবে থাকে, নিউট্রাল পোর্শনে থাকে, এই 10 জন থাকে ওই 20 জনের চাপে। আমি ভুল বললাম না ঠিক বললাম মিলিয়ে নেবেন, কমেন্টসে লিখবেন। তাহলে শিক্ষা, স্কুল এবং শিক্ষক সবাই কিন্তু এই রাজনীতি ভোটের জন্য যুক্ত। এদেরকে দিয়ে ভোট করানো হবে, এদেরকে দিয়ে জালিয়াতিগুলি করানো হবে, শিক্ষককে দিয়েই করানো হবে, তারপরে পেটে লাথিও মারা হবে। প্রশ্নটা এখানেই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কিন্তু খুব ভালো জায়গায় এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষকরা নেই। ব্যাপম কেলেঙ্কারিতে অনেকের জীবনও গেছে, এটা কিন্তু সত্যি। হ্যাঁ, পরবর্তীকালে ওমপ্রকাশ চৌতালা এবং তার ছেলের জেল হয়। আমাদের এখানে কি হবে আমরা জানি না, আগামী দিন সেটা কথা বলবে। তবে শিক্ষাকে গৌরিকীকরণ যেমন কেন্দ্রীয় সরকারের দ্বারা হচ্ছে, তেমনি শিক্ষা নিয়ে ব্যাপক পরিমাণে দুর্নীতি আমাদের রাজ্যে হচ্ছে। আর এর শিকার হয়ে যাচ্ছে শিক্ষক, শিক্ষা এবং স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি, প্রচুর স্কুলে এখনও আজকে এই যে প্রাইভেট স্কুলগুলিতে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে বেশি টাকা দিয়ে যায় কেন? সরকার যদি মনে করে যে আমি কিছু অংশ, কিছু পোর্শন স্কুলকে, যে 70% স্কুলকে আমি এমনি ফ্রিতে চালাবো, ফ্রিতে তো চলে না, নামমাত্র পয়সা দিতে হয়, আর 30% স্কুলকে আমি একদম ওয়েল ম্যানেজড একটা স্কুল বানাবো, সেখানে সেই মতো করে ফিজ নেওয়া হবে, গভর্নমেন্টের দায়বদ্ধতা থাকবে না, সেই স্কুলের টাকাতেই, ফিজের টাকাতেই স্কুলের সব কিছু ডেভেলপমেন্ট হবে, টিচারদের স্যালারি হবে, কিছু সাবসিডি দিলেও দেওয়া যেতে পারে। কটা স্কুল আছে পশ্চিমবাংলায়? হয়তো আছে, আপনারা উত্তর দেবেন যে হ্যাঁ আছে তো, কটা আছে? তাই শিক্ষক, শিক্ষা আর স্কুল অঙ্গাঙ্গিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতি এদের ছাড়া চলবে না। কি বিজেপি, কি টিএমসি, এরা এদেরকে নিয়েই চলছে। আর শিক্ষকদের এই 26,000 চাকরির ব্যাপারে যারা চলে গেছে তাদের ব্যাপারে বিজেপি কিচ্ছু করবে না, কিছু করতে পারবে না। টিএমসি যা করার করে ফেলেছে, শিক্ষকদের সর্বনাশ হয়ে গেছে। আর ধর্ম নিয়েই গৌরিকীকরণ চলবে, সাবজেক্টেও তাই থাকবে। শিক্ষা কবে দুর্নীতিমুক্ত হবে, কবে শিক্ষকরা সঠিক পাঠদান করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আমার প্রতিবেদন যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন। আনন্দে থাকবেন।
নমস্কার।